বাংলাদেশের সরকারের কোন পরিকল্পনা আমরা জানি না। হতে পারে যে 3 মাস লাগবে, 3 মাস বা 6 মাস লাগবে, 6 মাস পরে আমাদের সমস্ত ওই তদন্তগুলো শুরু হবে, ততদিনে সবাই চলে যাবে। কিন্তু আস্তে আস্তে আবার এগুলো আবার ফেরত আনার ব্যবস্থা করা, কারণ তারা কতদূর পালিয়ে থাকবে সেটাও একটা বিষয়। এগুলো আমরা আসলে পরিকল্পনা নাই দেখে আমরা এখন একটা হতাশায় ভুগছি যে বাংলাদেশের গণমাধ্যম যতদিন ধরে বিজনেসম্যানদের করতলে থাকবে, বিজনেসম্যানের মালিকানায় থাকবে, ততদিন গণমাধ্যম আপনার সরকারের পক্ষে এবং এস্টাবলিশমেন্টের পক্ষে থাকবে। বিএসএফ এগুলো কেয়ার করছে না, এগুলো নিয়েও আমাদের এটা আমাদের একটা সুযোগ। কারণ এই যে স্বর্ণা দাস এবং জয়ন্ত লাহিড়ী কে যে হত্যা করছে বিএসএফ, এটা কিন্তু পশ্চিমবঙ্গের বিজেপি, বাঙালি বিজেপি আপনার গদি মিডিয়া আছে না, তাদের একটু শোনা উচিত, তাদের একটু বলা উচিত। এখন বিষয়টা হচ্ছে যে আপনি, এই জন্য আমি মনে করি যে উনাকে দেখতে হবে মানবতার বিরুদ্ধে অপরাধী হিসাবে। আমাদের স্ট্যান্ড এটা। আমরা ওনাকে এটা মানবতা মানে হিউম্যান রাইটস, আমরা কনভেনশনের ওই ইয়েতে যাচ্ছি, আমরা যাচ্ছি উনিকে মানবতা বিরোধী। এটা বোধহয় আপনার আইসিসির বোধহয় স্ট্যাটিউট, রোম স্ট্যাটিউটে আছে। আমি বলছি যে আমরা আইসিসির আন্ডারে তো যেতে পারতাম, কিন্তু আমরা আমাদের বাংলাদেশই করতে চাই, আমাদেরকে এটা বলতে হবে। আরেকটা কথা হচ্ছে যে আমি একদিক দিয়ে আপনি যখন কথাটা তুললেনি, একটা রিপোর্ট পেলাম যে উনি নাকি কার্যত গৃহবন্দী। উনি কার্যত গৃহবন্দী, আমরা শুনতে পাচ্ছি, আমি জানি না কতটুকু ঠিক। যে এটা যদি কার্যত গৃহবন্দী হয় তাহলে তো আমার একটু খুশি লাগছেই, আমি সরি, কিন্তু আমার খুশি লাগছে যে যাই হোক উনি এখন যে ভারতীয়দের হাতে বন্দী হয়ে থাকেন। আর উনি তো যেই কথা বলতে ইচ্ছা করে, উনার যাই হয় এতদিন ধরে, উনার তো আবার মানুষের প্রশংসা ছাড়া উনি থাকতে পারেন না। অ্যাডিউলেশন, নার্সিসিজমের এটা একটা আর কি। উনি অ্যাডিউলেশন পাচ্ছেন না, উনার যে কি কষ্ট হচ্ছে আমার ওটা চিন্তা করে একটু ভালোই লাগছে। কিন্তু তার মানে এই না যে আমরা তো শুরু করছি। এটা আমি একটা কথা বলতে চাই যে হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মন্ত্রীরা জামাই আদরে আছে, অনেকেই জামাই আদরে আছে, আবার অনেকেই পালিয়ে গেছে। একটা ছোট্ট কথা বলে শেষ করি, আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে শেখ হাসিনা, এটা কিন্তু আমাদের সরকার বলে দিয়েছে যে শেখ হাসিনা যতদিন ধরে ভারতের সাথে থাকবে ততদিন ধরে আমাদের সম্পর্ক স্বাভাবিকীকরণের পথে এটা একটা বিরাট বাধা হবে। সুতরাং আমাদের এই চাপটা রাখতে হবে। চাপটা রাখতে রাখতে আমি মনে করি কাজ হতেই পারে। বলে না, যেখানে বলছে যে অনেকেই জামাই আদরে আছে, আবার অনেকে তো পালিয়েও গেছে। তারা কিভাবে পালিয়ে গেছে, যেমন তথ্যমন্ত্রী পালিয়ে গেছে, আরো অনেকেই এই যে কুমিল্লার এমপি, তারপরে মেয়র, আরো অনেকেই আমরা দেখেছি পালিয়ে গেছে, বেনজিরও পালিয়ে গেল। কিন্তু সেইখানে এরা কিভাবে, আমরা তো এটাও আদৌ জানি না যে ওই যে 626 জন যে সেনাপ্রধানের অধীনে ছিলেন তারা কোথায় গেলেন, কি করলেন, কারা ছিলেন, তো তাদের মধ্যে কারা কারা এখন আছেন, কারা কারা পালিয়ে গেছেন, সেটাও কিন্তু আমাদের কাছে এখনো ক্লিয়ার হয়নি বা উনি ক্লিয়ার করেনি। তো এইখানে কি বলবেন? তাহলে তো আমি এখানে একটা জিনিস বলবো যে ইনাদেরকে পার করার ব্যাপারে যারা সহায়তা করেছেন তারা বাংলাদেশেই আছেন বলে আমার সন্দেহ। সুতরাং এই ব্যাপারেও কিন্তু আমাদের তদন্ত করা উচিত। এই একটা ব্যাপারে সরকার অনেক পিছিয়ে আছে, সরকারের পক্ষে এটা করা সম্ভব হয় নাই। আমাদের এখনো পুরোপুরি পুলিশ অপারেশনালাইজ নয়। আপনি দেখতে পাচ্ছেন, একটু আগেই আমাদের দর্শক ভাই বলছিলেন যে যে এমপি মন্ত্রীরা মানে আরামে ইয়ে করে বসে আছে, আরামে আছে, জামায়া ধরে আছে তারা। তো এই যে রিমান্ডে মশিউর রহমান সাহেব বলছেন যে তো তাহলে এটা তামাশা হচ্ছে নাকি? তার মানে আসলে কি? আসলে হচ্ছে যে আমাদের এখনো কার্যকর হয় নাই পুলিশ। এখন এটা আমি যা বুঝি পুলিশ এটার ব্যাপারে আমি একটা কথাই বলতে চাই যে পুলিশের কে স্টিফেন আপ করার জন্য, হ্যাঁ, পুলিশকে কিভাবে ইয়ে করতে হয়, আপনার আবার দাঁড় করাতে হয়, সে ব্যাপারে আমি শিওর যে পুলিশ অনেক কাজ করছে। আর্মিকে কোনো কারণে কেন জানি না, কিন্তু আর্ম ফোর্সেসের থেকে যারা ছিল তাদেরকে ঢুকানো হয় নাই। অনেকেই আছে যারা ট্রেন, পুলিশিং এ হয়তো ট্রেন না, কিন্তু তারা মানে মব কন্ট্রোল ব্যাপারে আছে। এটা আমার মনে হচ্ছে। এবং একটা জিনিসে আমার খারাপ লাগছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের সরকারের কোন পরিকল্পনা আমরা জানি না। হতে পারে যে 3 মাস লাগবে, 3 মাস বা 6 মাস লাগবে, 6 মাস পরে আমাদের সমস্ত ওই তদন্তগুলো শুরু হবে, ততদিনে সবাই চলে যাবে।
কিন্তু আস্তে আস্তে আবার এগুলো আবার ফেরত আনার ব্যবস্থা করা, কারণ তারা কতদূর পালিয়ে থাকবে সেটাও একটা বিষয়। এগুলো আমরা আসলে পরিকল্পনা নাই দেখে আমরা এখন একটা হতাশায় ভুগছি, বা এক ধরনের হতাশায় ভুগছি। জি, আমরা আরেকটা যে জিনিস, যে মিডিয়া নিয়ে এখনো প্রশ্ন আছে যে মিডিয়া পুরোপুরি সেই ভূমিকা পালন করছে নাকি সাংবাদিকদের মধ্যে এখনো দোটানা ভাব আছে। এই সম্পর্কে যদি বিশেষ করে বাংলাদেশ মিডিয়া আমি আসলে মিডিয়া সম্পর্কে অতটা জানি না, কিন্তু মিডিয়া সম্পর্কে যারা জানেন তারা যেটা বলছেন সেটা হচ্ছে যে আগের গণমাধ্যমে যারা ছিল তারাই এখনো রয়ে গেছে। এবং আপনাকে গতকালকে আমি আরেকটি প্রোগ্রামে দেখছিলাম যে ডক্টর মাহমুদুর রহমান যখন 2009 সালে 10 সালে উনি যখন চরম নিগৃহীত হচ্ছেন, 11-12-তে উনি যখন চরম নিগৃহীত হচ্ছেন, তখন কিন্তু আমাদের এখানে প্রথম আলো, ডেইলি স্টার তারা কিন্তু কোনো কথা বলেনি। কিন্তু আজকে কিন্তু যখন ওই যে আপনার একটা কাপল, ওনারা যখন অ্যারেস্টেড হলেন, ওনাদের নামটা কি, শাকিল আহমেদ, আরেকজনের নাম রূপা শাকিল, হ্যাঁ রূপা ফারজানা নাকি রূপা, আচ্ছা ফারজানা রূপা। সো ওরা যখন হইলেন, এটাতে কিন্তু আমাদের মাহফুজ আনোয়ার সাহেব অত্যন্ত মানে হয়ে গেলেন, মানে সংবেদনশীল হয়ে গেলেন, কেন ওনাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এন্ড অল দ্যাট। তো আমার বিষয়টা হচ্ছে যে এখনো এটাকে তো আমি এটা জোড়হাত করে বলছি, কিন্তু এটা আসলে এটাকে আমরা প্রথম আলো, ডেইলি স্টার সরকার বলতে পারি অনেকটাই, এখানে ওটার আছে। সো এই সরকারের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি যে এই গণমাধ্যমের ব্যাপারে তারা কোনো তাদের কোনো মানে আমি তাদের কোনো ইন্টারেস্ট দেখি নাই। এখন আমি মনে করি যে এটা আমি আরো মৌলিকভাবে এটা চিন্তা করতে চাই। আমি মনে করি যে বাংলাদেশের গণমাধ্যম যতদিন ধরে বিজনেসম্যানদের করতলে থাকবে, বিজনেসম্যানের মালিকানায় থাকবে, ততদিন গণমাধ্যম আপনার সরকারের পক্ষে এবং এস্টাবলিশমেন্টের পক্ষে থাকবে। সেটা আপনার মুখে মুখে তারা অনেক রকম নাটক সাজাইতে পারে, কিন্তু আলটিমেটলি তাই থাকবে। হ্যাঁ, সেটা নিউ ইয়র্ক টাইমসও থাকে, সেটা ওয়াশিংটন পোস্টও থাকে। হ্যাঁ, কেউই কিন্তু আসলে জনগণের পক্ষে না। এবং সেটা ভারতের পেপারের ব্যাপারেও প্রযোজ্য। সো আমি মনে করি যে এই ব্যাপারে তাদের বিরাট দিয়ে দেখা উচিত, এবং স্বৈরতন্ত্রের যত মানুষরা যারা আসলে, এই যে আমি একটু আগে বলছিলাম, আমলাতন্ত্রে যেমন স্বৈরতন্ত্রের পক্ষে যারা কাজ করেছে তাদেরকেও কিছু করা হয়নি, ঠিক সেরকম ভাবে কয়েকজন ছাড়া গণমাধ্যমেও সেটা করা হয়নি, এবং তার ফলাফল আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা আসলে এই বিপ্লবের কাহিনী আসলে কতটুকু সুন্দরভাবে বলছি সেটা, বা বিপ্লবের পক্ষে কতটুকু কাজ করছি। যেমন ধরেন কথার কথা যে এই যে যারা ঘাপটি মেরে বসে আছে তাদের ব্যাপারে কিন্তু তেমন কোনো ইনফরমেশনই নাই। তাদের ব্যাপারে তেমন কোনো ইনফরমেশনই আপনি কিন্তু মিডিয়াতে দেখতে পাবেন না। সো ইয়েস, দ্যাট ইজ হ্যাঁ, আমি শেষ করার আগে আপনার কাছে শেষ প্রশ্ন, যে আমাদের সীমান্তে এখনো হত্যা বন্ধ হচ্ছে না। এখন সনাতনী ধর্ম, গত সপ্তাহে আমরা স্বর্ণা দাসকে দেখেছি, আজকে আমরা আরেকজন হিন্দু, হ্যাঁ। তো এই যে এখনো ভিন্ন উপায়ে শুরু, এটা কি আসলে নামের জন্য নাকি আসলে ব্যক্তি হিসেবে কাকতালে ওভাবে সনাতন ধর্মাবলম্বীরা পড়ে যাচ্ছে? নাম তো গায়ে লেখা থাকে না। আপনি কি মনে করেন? নাম তো গায়ে লেখা থাকে না, এবং ওই জায়গায় হিন্দু বোধহয় সংখ্যাধিক্য আছে। ঠাকুরগাঁয়ের আমি দেখলাম বর্ডার এলাকায়, সেখানে সংখ্যাধিক্য থাকতেও পারে, কারণ সেখানকার একজন চেয়ারম্যানের নাম দেখলাম যে উনিও দেখলাম যে একজন হিন্দু ভদ্রলোক। তো সুতরাং ওখানে সংখ্যাধিক্য থাকতে পারে। বিএসএফ এগুলো কেয়ার করছে না। এগুলো নিয়েও আমাদের এটা আমাদের একটা সুযোগ, কারণ এই যে স্বর্ণা দাস এবং জয়ন্ত লাহিড়ী কে যে হত্যা করছে বিএসএফ, এটা কিন্তু পশ্চিমবঙ্গের বিজেপি, বাঙালি বিজেপি, আপনার গদি মিডিয়া আছে না, তাদের একটু শোনা উচিত, তাদের একটু বলা উচিত যে তারা কিন্তু নির্বিচারে যখন সংখ্যালঘুদের উপর পরে আর তোমরা খুশি হও। হ্যাঁ, বলেন। সংখ্যালঘু ইস্যুতে ওরা খুবই চাঙ্গা হয়ে যায়, কিন্তু এইসব ইস্যুতে দেখি চাঙ্গা হয় না সেখানে। রাইট, এটা আমাদের প্রেস করা উচিত, কারণ ওই গুলি কিন্তু মানে না কে হিন্দু কে মুসলিম। অনেক ধন্যবাদ।